কার্ল ইয়ং উপলব্ধি করেন এই আর্টিফিশিয়াল মুখোশটি যদি কেউ চিনে ফেলে এবং তাকে ধরিয়ে দেয়, তখনই ওই ব্যক্তির প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়ে যায়। যে ব্যক্তি দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে সবসময় এ বিষয়ে সাবধান থাকতে হয় যে সে যেন নিজেই আবার দৈত্যে পরিণত না হয়। ধরুন আপনি একজন মানুষের সঙ্গে যৌথ উদ্যোগে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান। সেটি হতে পারে ব্যবসা, ব্যক্তিগত বিষয় কিংবা প্রেমের সম্পর্ক। স্বাভাবিকভাবেই আপনি প্রথমে তার কথা শুনে এবং তার আচরণ দেখে তাকে বোঝার ও চেনার চেষ্টা করবেন, তার বিভিন্ন অর্জন পর্যালোচনা করবেন। সবকিছু যখন ঠিকঠাক মনে হবে তখনই আপনি তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। কিন্তু আমি যদি বলি আপনি এতদিন যা কিছু দেখেছেন তার সবই ছিল একটি মুখোশ, তখন কেমন হবে? সেই মুখোশটি সে পড়েছিল শুধুমাত্র আপনাকে ধোঁকা দেওয়ার জন্যে। প্রশ্ন হচ্ছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চিনতে কেন ভুল করি? এ সম্পর্কে প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ং বলতেন, যে কোনো বিষয়ে চিন্তা করা কঠিন, তাই বেশিরভাগ মানুষ পরচর্চায় মশগুল থাকে। আর অন্য কারো সম্পর্কে আমরা সাধারণত যে ধারণা পোষণ করি তা প্রায় সব ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। কার্ল ইয়ং কয়েক দশক ধরে মানুষের আচরণ নিয়ে গবেষণা করার পর একটি ইন্টারেস্টিং বিষয়ে অবগত হন। একজন মানুষের ব্যক্তিত্ব ও তার আসল চরিত্র চেনার জন্য তার 3টি আচরণ লক্ষ্য করুন। প্রতিটি মানুষ নিজের অনিচ্ছায় ও অজান্তে ওই 3টি আচরণ করবেই। আজকের ভিডিওতে আমরা মানুষের ওই 3টি আচরণ নিয়ে কথা বলবো। এসব আচরণ জানা থাকলে আপনি যে কোনো মানুষের আসল চরিত্র একটি খোলা বইয়ের মতো পড়তে পারবেন, জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। সাকসেস চ্যানেলের আজকের শিক্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। আমরা প্রথম যে আচরণের কথা বলবো, কার্ল ইয়ং তার নাম দিয়েছেন ছায়ার রহস্য উন্মোচন। তিনি বলতেন, তুমি দেখো ওই ব্যক্তি সবচেয়ে বেশি কাকে নিয়ে চর্চা করে, কার সমালোচনা সবচেয়ে বেশি করে। এখান থেকে তুমি তার নিজের চরিত্র সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে। মানুষের চোখে তার আচরণই বেশি ধরা পড়ে যা তার নিজের মধ্যে রয়েছে। কেউ যদি আপনার কোনো আচরণের সমালোচনা করে তাহলে জেনে রাখবেন সে তার নিজের দমিয়ে রাখা কোনো অংশকে আপনার উপর চাপিয়ে দিতে চায়। উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো এক ব্যক্তি একজন অহংকারী মানুষ দ্বারা উপেক্ষিত হলেন। যাকে উপেক্ষা করা হলো সে তেলে বেগুনে জ্বলে উঠল। কিন্তু কেন? কারণ ছোটবেলা থেকে তার ভেতরের একটি অংশ তাকে বলতো, তুমি সিনা টান করে দাঁড়িয়ে সবার সামনে বলো যে আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু বিভিন্ন কারণে সে তার এই আকাঙ্ক্ষা দমন করে রেখেছে। হয়তো শিশুকালে তাকে বলা হয়েছে কখনো নিজেকে প্রকাশ করো না, অথবা যখনই সে মাথা তুলে দাঁড়াতে চেয়েছে তখনই তাকে বলা হয়েছে চুপ থাক বাচ্চা, কথা বলিস না। অথবা সে দেখেছে সমাজে যে কেউ নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তাকেই অহংকারী বলে উপহাস করা হয়েছে। এ কারণে সে তার ভেতরের সেই আকাঙ্ক্ষা দমন করে রেখেছে। কিন্তু নিজের ভেতরে দমন করে রাখা সেই আচরণ যখনই সে অন্যের ভেতরে দেখতে পায় তখন সে তা সহ্য করতে পারে না, বরং তেলে বেগুনে জ্বলে ওঠে। তার এই জ্বলে ওঠার বহিঃপ্রকাশ যত বেশি শক্তিশালী হবে সে তত বেশি তার মনের আকাঙ্ক্ষাকে দমন করে রেখেছিল। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে সম্পর্কে বলেন, যে মানুষটি নিজের কাছে সত্যনিষ্ঠ নয় সে বাইরে শত্রু খুঁজে বেড়ায় যাতে তার অশান্ত অন্তরকে শান্ত করে রাখতে পারে। এ তো গেল নেগেটিভ অর্থে। কার্ল ইয়ং বলতেন, এই ঘটনা ইতিবাচক আচরণের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তুমি কাউকে দেখো যে সে কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সম্পর্কে অতিরঞ্জিত প্রশংসা করছে, তখন ধরে নেবে এটি হচ্ছে সেই মানুষ যা সে হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করত, কিন্তু যে কোনো কারণেই হোক হতে পারেনি বা দমন করে রেখেছে। দ্বিতীয় যে আচরণটি নিয়ে আজ আমরা কথা বলবো তাকে কার্ল ইয়ং কৃত্রিম মুখোশ উন্মোচন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এক ব্যক্তি বহু বছর ধরে নিজের যে কৃত্রিম চরিত্রটি তৈরি করেছে এবং সবার সামনে তুলে ধরেছে, যদি হঠাৎ সেটি প্রশ্নবিদ্ধ হয় তখন সে কি প্রতিক্রিয়া জানায়? ইয়ং বলতেন, জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে তুমি সবার সামনে নিজের প্রকৃত চেহারা তুলে ধরবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মানুষ বহু বছর ধরে নিজেকে তেমন করে সাজিয়ে তোলে যেমনটি অন্যরা দেখতে চায়। তারা নিজেদের প্রকৃত স্বরূপ লুকিয়ে রাখে। নিজেকে লুকিয়ে রেখে একটি আর্টিফিশিয়াল মুখোশ পরে থাকার এই প্রচেষ্টা যথেষ্ট কষ্টসাধ্য।
কার্ল ইয়ং উপলব্ধি করেন এই আর্টিফিশিয়াল মুখোশটি যদি কেউ চিনে ফেলে এবং তাকে ধরিয়ে দেয়, তখনই ওই ব্যক্তির প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়ে যায়। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি বেশ কিছু ব্যক্তির সঙ্গে একটি যৌথ প্রজেক্টে কাজ করছেন। সবাই ধরে নিয়েছে হামিদ নামক ব্যক্তি হচ্ছে প্রজেক্টের প্রধান শক্তি, ঠান্ডা মস্তিষ্কের যুক্তিবাদী একজন মানুষ, যে কোনো সময় যে কোনো সহযোগিতা চাইলে যার কাছে পাওয়া যায়। হামিদ সবসময় সবাইকে একথা বোঝাতে চায় যে সে কতটা নিবেদিত প্রাণ ও আত্মোৎসর্গকারী ব্যক্তি। এবার প্রজেক্টের কাজ শেষ, বসের কাছে তা তুলে ধরার পালা। বস প্রজেক্টের কাজ দেখে একটি গুরুত্বপূর্ণ ত্রুটি খুঁজে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, প্রজেক্টের এই অংশটিতে তো তোমরা সর্বনাশ করে ফেলেছ, এটির দায়িত্ব কার ছিল? এবার হামিদের মুখোশ খুলে যায়। অন্য কেউ কিছু বলে ওঠার আগেই সে প্রচন্ড ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে, এই অংশের কাজ আমি করিনি, এটা ওরা সবাই করেছে। এরপর সে একে একে সবার নাম ধরে ধরে বলতে থাকে কে কি ভুল করেছে এবং সবার কাজ সে একাই আঞ্জাম দিয়েছে। ফলে এতদিন ধরে সবার মনে তার যে উন্নত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তৈরি হয়েছিল, এক মুহূর্তে সেটি ধ্বংস হয়ে যায়। কার্ল ইয়ং বলেন, এ ধরনের পরিস্থিতিতে এক মুহূর্তেই আপনি যে মানুষটিকে চিনে ফেলতে পারলেন, স্বাভাবিক অবস্থায় ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও আপনি তার আসল চরিত্রের নাগাল পাবেন না। কারণ স্বাভাবিক পরিস্থিতিতে সে ঠান্ডা মাথায় অভিনয় করে যায়, কিন্তু যখন সে যে কোনোভাবেই হোক চাপের মধ্যে পড়ে, তখন কোনো মুখোশ দিয়েই তার ভেতরের মানুষটিকে লুকিয়ে রাখা যায় না। চাপে পড়ার এই বিষয়টি ছোট ছোট ঘটনায়ও বোঝা যায়। যেমন কাউকে যদি আপনি দীর্ঘক্ষণ কোনো কাজের জন্য অপেক্ষা করিয়ে রাখেন, অথবা সে একটি জোক বলার পর যদি কেউ না হাসে, কিংবা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যদি কেউ তার সামনে এসে যায়, তখন সে কি করে? তখন তার মুখ থেকে আর্টিফিশিয়াল মুখোশটি সরে যায় এবং গাড়ির গ্লাস নামিয়ে গালিগালাজ শুরু করে দেয়। ইয়ং বলতেন, তোমার ভেতরে যা আছে বাইরেও সেটি প্রদর্শন করো। যদি কেউ এটি করতে পারে, তখন যে কোনো পরিস্থিতিতে তার আচরণে কোনো পরিবর্তন আসে না, কারণ সে কখনোই নিজেকে উত্তম রূপে তুলে ধরার জন্য অভিনয় করেনি। হয়তো সে নিজের ভেতরটাকেও সংশোধন করে নিজেকে উত্তম করে নিয়েছে। তখন সে যে উত্তম আচরণ করেছে সেটি মুখোশধারী অভিনয় ছিল না, বরং তার চরিত্রই উত্তম হয়ে গেছে। ফলে চাপের মুখে সে অধমের আচরণ করতেই পারবে না, কারণ সে আচরণ তার চরিত্রের মধ্যে আর অবশিষ্ট নেই। এবার চলুন দেখা যাক কঠিন পরিস্থিতিতে মুখোশধারী মানুষেরা কি প্রতিক্রিয়া জানায়। তারা এ সময় সাধারণত 4 ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে। 1. পাল্টা আক্রমণ করে, সে সমালোচনা সহ্য করতে পারে না। 2. পশ্চাৎ অপসরণ করে, সমালোচনার মুখে প্রতিবাদ না জানিয়ে নিজেকে সরিয়ে নেয়। 3. অস্বীকার করে অথবা বিভ্রান্ত করার চেষ্টা করে, নিজের কৃতকর্ম সরাসরি অস্বীকার করে অথবা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। 4. নিজের কাজের দায়িত্ব স্বীকার করে, এই ব্যক্তি সত্যবাদী ও নিষ্ঠাবান লোক, সে নিজের কৃতকর্মের দায় অকপটে স্বীকার করে, তার পরিণতি যাই হোক না কেন। চলুন আমরা এই 4 প্রতিক্রিয়া উদাহরণ সহ বিশ্লেষণ করার চেষ্টা করি। ধরুন আপনি আপনার স্ত্রীকে বললেন, দুপুরে অফিস থেকে একটি মেসেজ দিয়েছিলাম, তুমি তখন অনলাইনে ছিলে, কিন্তু আমার মেসেজের জবাব দাওনি কেন? তখন কি তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছিলে? এই প্রশ্নটি আপনার স্ত্রীর মুখোশের মধ্যে লুকিয়ে থাকা চেহারায় টর্চ লাইটের আলো নিক্ষেপের মতো কাজ করে। এ সময় সে ওই 4 প্রতিক্রিয়ার যে কোনো একটি দেখাতে পারে। বলে রাখি, এটি কিন্তু স্বামীর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্রথম সম্ভাব্য প্রতিক্রিয়া, হামলা করবে, বলবে, তুমি কি আমাকে জেরা করছো? এতটা অবিশ্বাস করো আমাকে? এভাবে সংসার করা যায় নাকি? দ্বিতীয় সম্ভাব্য প্রতিক্রিয়া, পশ্চাৎ অপসরণ করবে, আপনার প্রশ্নের উত্তরে নীরব থাকবে অথবা বলবে, বাদ দাও তো, এসব কথা বলার ধৈর্য নেই। এর অর্থ সে বিষয়টি থেকে পালিয়ে যেতে চায়, সঠিক জবাবটি দিতে চায় না। তৃতীয় সম্ভাব্য প্রতিক্রিয়া, অস্বীকার করবে অথবা মিথ্যা বলবে, বিস্ময় প্রকাশ করে বলবে, আরে না, আমি আজ সারাদিন তো ফোন হাতে নেয়ারই সময় পাইনি, অনলাইনে থাকবো কিভাবে? অথবা আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করবে, বলবে, বাই দ্য ওয়ে, আজ কিন্তু অমুক ফোন করেছিল, কাল বাসায় আসবে, তোমাকে থাকতে বলেছে। তার মানে সে সত্য স্বীকার করতে চায় না, বরং আপনার দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। চতুর্থ সম্ভাব্য প্রতিক্রিয়া, দায়িত্ব স্বীকার করবে। সে বলবে, হ্যাঁ, আমি অনলাইনে ছিলাম, আমার এক ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছিলাম, তোমার মেসেজটি দেখেছি, কিন্তু অমনোযোগী অবস্থায় তোমার মেসেজের শর্টকাট জবাব দিতে চাইনি বলে জবাব দেইনি, ভেবেছি সময় করে জবাব দেব।
বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এবার আমরা মূল প্রসঙ্গের তৃতীয় আচরণে চলে যাব। কার্ল ইয়ুং বলতেন, মানুষের প্রকৃত স্বরূপ তখনই উন্মোচিত হয়ে যায় যখন সে বুঝতে পারে আপনি তার কোনো কাজে আসবেন না। কিভাবে বুঝবেন? পরীক্ষা করার জন্য একবার আপনি তাকে না বলে দেখুন। যখন সে দেখবে আপনাকে দিয়ে তার স্বার্থ সিদ্ধি হবে না, তখনও কি সে আপনাকে সম্মান জানিয়ে কথা বলছে, নাকি হঠাৎ তার আচরণে পরিবর্তন এসে যাচ্ছে? এখান থেকে বোঝা যায় মুখোশ ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ তার সঙ্গে স্বার্থ জড়িত থাকে। স্বার্থ শেষ হলে মুখোশ উন্মোচিত হয়ে যায়। কার্ল ইয়ুং বলতেন, কিন্তু সম্ভ্রান্ত মানুষ কখনো এমন আচরণ করে না। সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখে না। তার মুখে কোনো মুখোশ থাকে না। স্বার্থ না থাকলেও তার আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আগের মতোই আপনার সঙ্গে আন্তরিক ব্যবহার করে ও সম্মান জানিয়ে কথা বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি মনোযোগ দিয়ে শুনুন এবার। আমরা এতক্ষণ যেসব আচরণের কথা বললাম, সেগুলো যদি আপনি ভুলভাবে কারো উপর প্রয়োগ করতে চান, তখন কিন্তু ভয়ানক সর্বনাশ ঘটে যাবে। কার্ল ইয়ুংই সেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ভুল ধারণার ভিত্তিতে আপনি এসব কৌশল কারো উপর প্রয়োগ করবেন না। নিটশে যেমনটি বলেছেন, যে ব্যক্তি দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে সবসময় এ বিষয়ে সাবধান থাকতে হয় যে সে যেন নিজেই আবার দৈত্যে পরিণত না হয়। আমরা যেসব কৌশলের কথা বললাম, এগুলো বলার উদ্দেশ্য ছিল আপনি যাতে নিজের চরিত্রকে উত্তম করে গড়ে তুলতে পারেন। কিন্তু অনেক মানুষ পাওয়া যাবে যারা এসব কৌশল রপ্ত করে আরেকজনের টুটি চেপে ধরার কাজে এগুলো ব্যবহার করবে। তারা অপরের মুখোশ উন্মোচনের কাজে লেগে যাবে, সবার সামনে অপরের আসল চরিত্র প্রকাশ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, এমনটি করবেন না। আপনি যদি আজকের ভিডিও দেখার পরেও নিজেকে সংশোধন না করে অপরের পেছনে লেগে যান, তাহলে বুঝতে হবে আপনি কোনোদিন মানুষ হতে পারবেন না। মাওলানা রুমির ভাষায়, তুমি যদি অন্যের ত্রুটি ধরার কাজেই লেগে থাকো, তাহলে নিজের ত্রুটি কোনোদিনও সংশোধন করতে পারবে না। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে রয়েছি। মনে রাখবেন, আপনার জীবনে যে মানুষই আসুক না কেন, তিনি একজন শিক্ষক। তার যে কোনো কথা ও আচরণেই শেখার বিষয় রয়েছে, এবং আপনার যে কোনো সমালোচনা নিজেকে চেনার জন্য আপনার সামনে একটি অবারিত সুযোগ। এ সুযোগকে কাজে লাগান। আবারও বলছি, আপনার সমালোচনাকে নিজেকে সংশোধন করার সুযোগ হিসেবে কাজে লাগান। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে।